বিরতিহীন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছি জাহিদুল বাশার এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। রাষ্ট্রপতি নির্বাচন 19 ফেব্রুয়ারি, মনোনয়নপত্র জমা ও প্রত্যাহার 12 এবং 14 ফেব্রুয়ারি, ভোটার 343 জন। দেশে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। উদার মোড নিয়ে শিশুদের বড় হওয়ার আহ্বান। চালের সহনীয় দাম ও খাদ্য নিরাপত্তায় ডিসিদের সহযোগিতা আহ্বান, গুরুত্ব বুঝে অর্থনৈতিক অঞ্চল গড়ার নির্দেশ। তমরু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্পে তাণ্ডবের পর এখনো আতঙ্ক, আস্থা সরলেও ক্যাম্পের দখলে আরএসও। মাতারবাড়ির জন্য কৃত্রিম নৌ চ্যানেল তৈরির কাজ শেষ, জেটি ও টার্মিনালের ঠিকাদার নিয়োগও এ বছরেই। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে 19 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই ও প্রত্যাহারের সময় 12 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া 343 জনের ভোটার তালিকাও চূড়ান্ত করেছে ইসি। ভোট হবে ব্যালটে। সকালে আগারগাঁওয়ে তফসিল ঘোষণায় এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 22তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার স্পিকারের সঙ্গে বৈঠকের পর বুধবার তফসিল ঘোষণা করেন সিইসি। ব্রিফিংয়ে জানান, নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা 12 ফেব্রুয়ারি, যাচাই বাছাই 13 আর তা প্রত্যাহার করা যাবে 14 ফেব্রুয়ারি। 19 ফেব্রুয়ারি দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট। 13 ফেব্রুয়ারি সোমবার স্ক্রুটিনি হবে। সকাল 10 ঘটিকা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত স্ক্রুটিনিটা চলবে। 14 ফেব্রুয়ারি 2023 সাল মঙ্গলবার অপরাহ্ন 4 ঘটিকা পূর্ব পর্যন্ত যে কেউ যদি উইলিং হন তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এছাড়া ইসির বৈঠকে চূড়ান্ত হয়েছে 343 জনের ভোটার তালিকা। বিএনপির 7 সদস্য পদত্যাগ করায় বাদ পড়েছে এই আসনগুলো, আর ভোট হবে ব্যালটে। যদি নির্বাচন একাধিক প্রার্থী থাকে অবশ্যই সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা হয়ে থাকে হাউসে, এবং নির্বাচনটা পরিচালনা করে থাকেন আমাদের কর্মকর্তারা এবং প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচনকর্তা হিসেবে সভাপতিত্ব করবেন। সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হয় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। এর পরবর্তী সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? আলোচনায় আছেন মশিউর রহমান, গওহর রিজভী, ওবায়দুল কাদের, শিরিন শারমিন চৌধুরী ও আকমা মোজাম্মেল হকের নাম। সংসদের চলতি অধিবেশনেই তা চূড়ান্ত হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন সবার কাছে গ্রহণযোগ্য এমন একজনকেই বেছে নেবেন দলের সভাপতি। বাংলাদেশের 21তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি দ্বিতীয় দফা দায়িত্ব নেন 2018 সালের 24 এপ্রিল। সেই হিসেবে তার মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলেই। সংবিধান অনুযায়ী 2 মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারে না, ফলে আসছেন নতুন কেউ। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে কয়েকজনের নাম ঘিরে। সম্ভাব্য রাষ্ট্রপতির তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মশিউর রহমান, গওহর রিজভী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও মুক্তিযুদ্ধমন্ত্রী আকমা মোজাম্মেল হক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অন্তত সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং এমপিদের ভোটেই নির্বাচিত হতে হবে। এটি একান্তই মাননীয় প্রধানমন্ত্রীর সব বিবেচনায়, সব বিচক্ষণতায় ওনার পছন্দের ব্যক্তি বা ওনার আস্থা অর্জন করতে পারবে, ওনার আস্থা আছে এমন ব্যক্তিকেই ঠিক করবেন। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার 60 থেকে 90 দিনের মধ্যে নির্বাচিত হবে নতুন জন। এ লক্ষ্যে সংসদের চলতি অধিবেশনেই চূড়ান্ত হবে নাম। আওয়ামী লীগ যেহেতু সংসদে মেজরিটি দল, সেই মেজরিটি দল হিসেবে সংবিধান সংশোধন করার এখতিয়ার বা সুযোগ রয়েছে, কিন্তু এ ধরনের আকাঙ্ক্ষা আওয়ামী লীগের মধ্যে এখন নেই। 24-এ
জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচনটি অনুষ্ঠিত করতে হইবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং এই সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি স্টুডিওতে যোগ দিয়েছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, স্বাগত আপনাকে। 22তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন এই নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে, তফসিল ঘোষণা হয়ে গেল। একটু জানতে চাইব যে এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তার মধ্যে আসলে কারা, অনেকের নাম শোনা যাচ্ছিল যারা আসলে আস্তে আস্তে করে অনেক নাম কমে যাচ্ছে শোনার মাত্রাটা, কারা এখন সর্বশেষ শীর্ষের দিকে আছেন এই একটি বিষয়। আর যদি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী না হয় একজনের বেশি, সেক্ষেত্রে কি হবে? দেখেন, রাষ্ট্রপতি নির্বাচনে আপনি যেটি দিয়ে শেষ করলেন সেটিতে যদি শুরু করি, রাষ্ট্রপতি নির্বাচনের যদি প্রার্থী একজনের বেশি না হয় তাহলে ভোট হবে না। সাধারণ নির্বাচনেও যেমন হয় যে একজনের বেশি প্রার্থী না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান, এক্ষেত্রেও তেমনটি হয় বা হবে। আর যদি একাধিক প্রার্থী হয় তাহলে সেটি ভোট গ্রহণ হবে। এবং বাংলাদেশে যদি আপনি বলেন সংসদীয় ব্যবস্থায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল, সেটি 1991 সালে। আপনার নিশ্চয় মনে আছে যে ওই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং বিএনপি প্রার্থী দিয়েছিল আব্দুর রহমান বিশ্বাসকে। এবং ওইবার আওয়ামী লীগের সংসদে কিন্তু আসন সংখ্যা ছিল 128 এবং তাদের যে জোট ছিল মিলিয়ে প্রায় 146-47-এর কাছাকাছি ছিল। ফলে আওয়ামী লীগও একজন প্রার্থী দিয়েছিল এবং বদরুল হায়দার চৌধুরী নামে একজনকে আওয়ামী লীগ তাদের প্রার্থী করেছিল নির্বাচনে। এবং ওইবারই ভোট হয়েছিল পার্লামেন্টে। এবং আপনি জানেন যে এই ভোটটি পার্লামেন্টে হয় এবং স্পিকার বা প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এবং তিনি ওই দিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন এবং ভোট গ্রহণ হয়। ভোট হয় ব্যালটে, এবারও ভোট ব্যালটে হবে বলা হয়েছে, যদিও সারা দেশে ইভিএম নিয়ে একটা অনেক আলোচনা। ভোট কক্ষ হয় সংসদ অধিবেশনের চারপাশে যে 5টা যে কক্ষ থাকে, চারপাশে যে লবি যে হিসাবে যেগুলো ব্যবহার হয়, ওই 5টা লবি আসলে ভোটের বুথ হয় এবং সেখানে বুথে একজন প্রিজাইডিং অফিসার থাকেন, তারাও সব ইলেকশন কমিশনের কর্মকর্তা থাকেন। তারা ব্যালটে ভোট দেওয়ার পরে এমপিরা, এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু কারা ভোটার সেই তালিকা ইলেকশন কমিশনের হাতে পৌঁছে গেছে। 343 জন ভোটার। এবার 343 জন ভোটার মানে আমাদের পার্লামেন্টের মোট সদস্য সংখ্যা 350, কিন্তু 7টি আসন এখন শূন্য আছে। কারণে বিএনপির যারা সদস্য তারা পদত্যাগ করেছেন, সেগুলো নির্বাচনের প্রক্রিয়া আছে, ফলে 7টি শূন্য আছে, ফলে 343 জন সংসদ সদস্যই ভোটার। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার 343 জন। যদি ভোট হয় তাহলে তারা সবাই ভোট দেবেন, ইনক্লুডিং স্পিকার। স্পিকার নিজেও ওই দিন ভোট দেবেন। ওই দিন স্পিকার নিজেও পার্লামেন্টের ভিতরে বসবেন, কারণ আপনি জানেন যে পার্লামেন্টের স্পিকারের জন্য কোনো আসন কিন্তু ভিতরে নেই। কিন্তু ওই দিন কিন্তু আসলে পার্লামেন্টের সেশন হিসাবে এটি গণ্য হয় না, সেটি হয় একটা বৈঠক হিসাবে। সেই বৈঠকের প্রধান থাকেন চিফ ইলেকশন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসাবে। সেটি কিন্তু সংসদের অধিবেশনের দিন নয়, সেটি নির্বাচনের দিন, আসলে প্রেসিডেন্ট নির্বাচন আলাদা নির্বাচনের দিন হিসাবে তো ফলে সেটি হয়তো 91 সালের পর থেকে আর কিন্তু ভোট হয়নি। আপনি 91 সালের পরের যে নির্বাচনগুলি দেখেন, এরপরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ 96-এ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন, তিনিও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন, বিএনপি প্রার্থী দেয়নি। 2001 সালে যদি দেখেন নিয়াজউদ্দিন আহমেদ, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছিলেন। এরপরে জিল্লুর রহমান, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছিলেন। এরপরে আব্দুল হামিদ, যিনি জিল্লুর রহমান সাহেব মারা যাওয়ার পর আসলে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, এবং তারপরে নির্বাচন হয় 2013 সালের 24শে ফেব্রুয়ারি। সেখানেও তিনি 20তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরপর 18 সালে আবার তিনি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হন, সেটিও ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবং এবারও যার লক্ষণ, তাতে যেহেতু কোনো বড় বিরোধী দল নাই, বিরোধী দল থেকে কোনো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনাও নেই, সে কারণে এবারও ধারণা করা হচ্ছে যে এবারও সম্ভবত নির্বাচন হচ্ছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচন পর্বটি শেষ হবে। ফলে নির্বাচনের তারিখ যদিও 19শে ফেব্রুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে না, 14 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 12 তারিখ মনোনয়নপত্র দাখিল এবং 14 তারিখ প্রত্যাহারের শেষ দিন। সেই দিনই হয়তো নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন বাংলাদেশের তার নাম আমরা জানতে পারবো। আপনি যেমনটি বলছিলেন যে সার্বিক প্রেক্ষাপট 1991 সালের পর থেকে শুধু একবারই
নির্বাচনে ভোটাভুটি হয়েছে, তারপর থেকে একক প্রার্থীর মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। এইবারের যে সম্ভাবনার কথা বলেন যে এইবারও সেই সম্ভাবনাটাই জোরালো, সেক্ষেত্রে যেহেতু ভোটের বছর, এই রাষ্ট্রপতি নির্বাচনের গুরুত্ব আসলে কতটুকু? না, ডেফিনেটলি রাষ্ট্রপতি নির্বাচনের গুরুত্ব বা অনেক বেশি, কারণ ভোটের বছর আপনি বললেন। রাষ্ট্রপতিটা আসলে কি, রাষ্ট্রপতি পদটা কিন্তু সর্বজন শ্রদ্ধা এবং দেশের 1 নাম্বার পদ কিন্তু রাষ্ট্রপতি, এবং সেটি যতটা বিতর্কমুক্ত ব্যক্তি হয়, যতটা সর্বজন গ্রাহ্য ব্যক্তি দেয়া যায়, সেটাই কিন্তু শোভন হয়। এবং তাই হয় পৃথিবীর সব দেশে। আপনি দেখেন যে রাষ্ট্রপতি যারা কারা হন, যারা সর্বজন শ্রদ্ধেয়, যারা নিয়ে কোনো বিতর্ক নেই, এরকম মানুষই কিন্তু রাষ্ট্রপতি হন। এবং আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি যিনি আছেন, তাকে নিয়ে দেখেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব, বিরোধ, নানা কিছু আছে, কিন্তু রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু খুব বেশি বিতর্ক, বিরোধ কিন্তু হামিদ সাহেবকে নিয়ে কিন্তু ছিল না। ফলে এবারও কিন্তু আসলে ওই রকমই খুঁজছে সম্ভবত, যেহেতু সরকারি দল প্রার্থী দেবেন, সেই জায়গায় বেশ কিছু নাম এসছে। তারপরে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমরা দেখছি যে সেই রাজনীতিবিদদের নামই বেশি। এবং 2000 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার বলেছিলেন যে অরাজনৈতিক ব্যক্তির চেয়ে রাজনৈতিক লোকই রাষ্ট্রপতি করতে পারলে তার ভালো লাগে। তো সেইটাই কিন্তু অনেকেই অনুরণ করছেন যে যাদের কথা বলছিলেন, যে যাদের নাম আলোচনা রয়েছে, যে 5 জনের নাম, তার মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? যে 5 জনের নাম এখন আছে তার মধ্যে মশিউর রহমান আছেন, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার, তিনি খুব রাজনৈতিক ব্যক্তি নন। আরেকজন অ্যাডভাইজারের নাম আছেন, তিনিও রাজনৈতিক ব্যক্তি নন। এর বাইরে আছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, যিনি অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব। আছেন আমাদের ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার নাম আছে আমাদের আকমা মুজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই 3 জন মোটা দাগে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে 3 জনের নাম কিন্তু এখন ঘুরে ফিরে বেশ আলোচনায়। আসলে প্রধানমন্ত্রী শেষ অবধি জানেন, কিন্তু এখন পর্যন্ত যে আপনি যদি আগায় রাখার তালিকা বলেন, এখন পর্যন্ত যে গন্ধ, যে স্মেল পাওয়া যাচ্ছে, তাতে শিরিন শারমিনের নাম একটু আগে রাখা যায়। তবে শেষ অবধি প্রধানমন্ত্রী জানেন। আপনি যেমনটা বলছিলেন যে অরাজনৈতিক বা একেবারে জরুরি অবস্থায় সবার যাতে ভরসাস্থল হয়, সেরকম একজন ব্যক্তিকে এর আগে করা হয়েছে সেই ধারা অনুযায়ী। তো এবার যেটি দেখা যাচ্ছে যে অরাজনৈতিক, যদি খুব রাজনৈতিক পরিচয়ের বাইরে, ডক্টর মশিউর রহমান বোধহয় এককভাবে উনি একা আছেন এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে, এবং স্পিকার, এই দুজনই তো না? এই দুজনই। এবং কিন্তু অরাজনৈতিক ব্যক্তিদের হতে কিন্তু কোনো বাধা নেই। এবং এমন অনেকের ধারণা আছে যে রাষ্ট্রপতি হতে হলে মেম্বার অফ পার্লামেন্ট হতে হয়, না, তা কিন্তু নয়। মানে যে কোনো দেশের, বাংলাদেশের যে কোনো ভোটার, যে কোনো নাগরিক, তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। কিন্তু সমস্যা হলো যে তাকে একজন মেম্বার অফ পার্লামেন্ট সমর্থন করতে হবে, তার প্রস্তাবক হতে হবে, এবং একজন মেম্বার অফ পার্লামেন্টকে সমর্থক হতে হবে। একজন প্রস্তাবক এবং সমর্থক কিন্তু অবশ্যই ভোটারদের মধ্যে থেকে হতে হবে, ভোটারদের মধ্যে থেকে হতে হবে সাধারণ নির্বাচন। ফলে মানে সাধারণ মানুষ যে চট করে সেখানে নির্বাচন করতে পারে না। সেই জন্যই এবার এই নামগুলো, এবং রাজনৈতিক ব্যক্তিদের নামই আপনি যদি দেখেন যে 1 মাস আগেও যত নাম ছিল, আস্তে আস্তে কিন্তু কমে এসে রাজনৈতিক নামগুলোর দিকে কিন্তু স্থিতি হচ্ছে। শেষ অবধি আসলে অপেক্ষা করতে হবে আমাদের যে প্রধানমন্ত্রী শেষ অবধি কার নাম প্রস্তাব। আর এই অধিবেশনে তো মোটামুটি চূড়ান্ত হচ্ছে না, এই অধিবেশন হবে না, কারণ অধিবেশন 9 তারিখে শেষ হয়ে যাচ্ছে, 9 ফেব্রুয়ারি। আর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আসলে অধিবেশন লাগে না, কারণ যেদিন রিটার্নিং অফিসার বা প্রধান নির্বাচন কমিশনার যেদিন ডেট করবে নির্বাচনের, সেই দিন পার্লামেন্টে একটা বিশেষ সাধারণ সভা হবে। সেটিকে অধিবেশন হিসাবে সেটি গণ্য হবে না, সেটি হবে একটা ভোটের দিন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের দিন। সেদিন একটি সভা আহ্বান করবেন, সেটি চিফ ইলেকশন কমিশনার, এবং তিনি সেদিন স্পিকার যে চেয়ারে বসেন, সেই চেয়ারের পাশে আরেকটি চেয়ার থাকবে, সেই চেয়ারটায় তিনি বসে নির্বাচন কাজটি পরিচালনা করবেন। এবং ইলেকশন কমিশনের কর্মকর্তারাই ভোট গ্রহণ প্রক্রিয়াটা সম্পন্ন করে চিফ ইলেকশন কমিশনের কাছে ফলাফলটি দিবেন, এবং তিনি সভাকক্ষেই সংসদ অধিবেশনে কিন্তু ফলাফল ঘোষণা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেকের নিশ্চয় অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পেয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দেশে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের কোনো জায়গা হবে না জানিয়ে শিশুদের উদার মন নিয়ে বড় হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নতুন প্রজন্মকে দুর্নীতি, কুসংস্কার ও ধর্মান্ধতা মুক্ত থাকতে হবে। সকালে গাজীপুরে 32 এশিয়া প্যাসিফিক ও 11 জাতীয় স্কাউটস জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, আজকের শিশু কিশোররাই আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার নেতৃত্বে আসবে। স্মার্ট বাংলাদেশ গড়ার উপযুক্ত নাগরিক তৈরি করতে সব শিক্ষার্থীর স্কাউট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেন প্রধানমন্ত্রী। মাদ্রাসা সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও গার্ল গাইড দল গঠনেরও নির্দেশনা দেন তিনি। আমাদের দেশটা আরো চমৎকারভাবে গড়ে উঠুক, যেখানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ
এগুলি কোনো স্থান পাবে না। সাম্প্রদায়িকতা বা সন্ত্রাসবাদ থেকে মুক্ত থাকবে। কাজে আজকের শিশু বাংলাদেশের যারা বড় হবে তারা উদার মন নিয়ে বড় হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং গঠন করার কাজ করবে। প্রায় 5 বছর পর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। রোববার এই সফরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর সহ 33টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়। আগামী নির্বাচনের আগে দলীয় সভাপতির সফর তৃণমূলের কর্মীদের মাঝে নতুন উদ্যমের সঞ্চার করবে মনে করছেন জ্যেষ্ঠ নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে রাজশাহী নগরী জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সড়কের মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে তোরণ, রং বেরঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। এর আগে 2018 সালের 22 ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 5 বছর পর আবারও তাকে নিজেদের মাঝে পাচ্ছে রাজশাহীবাসী। আগামী 29 জানুয়ারি রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন। লাখ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা নেতাকর্মীদের। আমরা আনন্দমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নেত্রীর জনসভা সফল করব। রাজশাহীবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন প্রধানমন্ত্রী আসবে। স্মরণকালের এই প্রথম একটি জনসভা হতে যাচ্ছে, যা বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। মাদ্রাসা ময়দান সভাস্থলে মঞ্চ তৈরির কাজ এরই মধ্যে প্রায় শেষ। চলছে আনুষঙ্গিক অন্যান্য প্রস্তুতি। বঙ্গবন্ধু কন্যার সফর তৃণমূলের কর্মীদের আরও চাঙ্গা করবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। 1 বছর পর আমাদের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমাদের কিন্তু দরকার আরেকবার শেখ হাসিনার সরকার। নির্বাচনকে ফেস করার জন্য এবং বিএনপি জামাত জোট চক্রের অপতৎপরতাকে রুখবার জন্য দলের যে প্রস্তুতিটা দরকার সেটা উনি আসতে বেগবান হবে। এ সফরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, নভ থিয়েটার সহ 33টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জনসভা উপলক্ষে বিভাগের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের যাতায়াত সুবিধায় 7টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। হলিডে বাতিল করে এই ট্রেনগুলো আমরা মিটিংয়ের জন্য ব্যবহার করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই 7টা জায়গা থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের পর রাজশাহী সফরের মধ্য দিয়ে প্রথম নির্বাচনী কোনো জনসভায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাদ্য নিরাপত্তা বন্টন ও বিতরণে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এদিকে সহনীয় দামে চাল পাওয়া নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এসব জানান তারা। আগে 1 বিঘাতে 5 মণ 4 মণ ধান হতো, এখন 1 বিঘাতে 20 মণ হয়। সম্প্রতি আমাদের বিজ্ঞানীরা এমন জাত নিয়ে আসছে যে জাত থেকে 30-33 মণ ধান 1 বিঘা জমিতে 1 শতকে 1 মণ ধান হয়। এই যে কৃষির গুরুত্ব, এটি সকলেই উপলব্ধি করেছে। এই যে বিজ্ঞানীরা নতুন নতুন জাত নিয়ে আসছে, আমরা বলছি সরষার আবাদ আমরা বাড়াবো। আমরা 20 থেকে 25 হাজার কোটি টাকা আমরা খরচ করি এই ভোজ্য তেল আমদানিতে, এটাকে আমরা অর্ধেকে নামিয়ে নিয়ে আসতেছি। 25 মণ পর্যন্ত আমাদের আমনের ফসল হচ্ছে। অতএব আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তবে গ্লোবালি যে মার্কেট বৃদ্ধি আছে সেটার সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশকেও চলতে হবে। চাউলের দাম যাদের সহনীয় পর্যায়ে, অসহনীয় পর্যায়ে, তাদের জন্য তো ওএমএস, খাদ্যবান্ধব, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি আছেই। অতএব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সব ডিসিরা তাদের এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়তে চান, তবে তাদের বলা হয়েছে প্রয়োজনীয়তা অনুযায়ী স্থাপন করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এই কথা জানান তিনি। বেসরকারি খাতে পেনশন স্কিমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করছেন তিনি। এছাড়া স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সবাই চায় তার এলাকায় কিন্তু একটা অর্থনৈতিক অঞ্চল, বিকজ আমাদেরকে কিন্তু দেখতে হবে সেই অর্থনৈতিক অঞ্চল সেই এলাকায় আসলে কত ভায়াবল। 1, 2টা হচ্ছে দ্যাট এখন কিন্তু যে কথাটা শিল্প মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে অর্থনৈতিক অঞ্চল করতে গেলে আমরা কিন্তু কৃষি জমিনটা আর নষ্ট করতে চাই না।
রমজান মাসে ব্যবসায়ীরা যেন অযথা নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসকের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন হতেও ডিসিদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। তো বলেছি ডিসিরা সেটা দেখবে, নিত্যপণ্যের বাজারের কথা সামনে, রমজান মাস সামনে রেখে সতর্ক থাকতে বলেছি। আর বলেছি যে তারাই সরকারের হাত, সরকারের সমস্ত পদক্ষেপগুলো সাকসেসফুল করতে হলে তাদেরকে করতে হবে। টিলা ও পাহাড় কাটা, বন উজাড়, অপ্রয়োজনীয় মাটি কাটা সহ প্রাণী নিধন বন্ধে ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এই নির্দেশনা দেন তিনি। মন্ত্রী শাহাবুদ্দিন বলেন, দেশের 14 জেলাতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয় নেই। এসব স্থানে দ্রুত কার্যালয় স্থাপন ও পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। পরে পরিবেশ বিষয়ক মন্ত্রী সারা দেশের অবৈধ ইটভাটা ও করাতকল বন্ধে ডিসিদের নির্দেশ দেন। পরিবেশের ক্ষতির জন্য পলিথিন, প্লাস্টিক এগুলোর বিষয়ে ওনাদের করণীয় এবং পরিযায়ী পাখি নিধন এইগুলো বন্ধের বিষয়ে এবং আমাদের পরিবেশ সুরক্ষার জন্য আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী ওনারা যাতে আমাদের মন্ত্রণালয়ে সহযোগিতা করেন সেই জন্য ওনাদের আমরা সহযোগিতা চেয়েছি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ জাদুঘর সংরক্ষণ ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে ডিসিরা একমত হয়েছেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। দুপুরে রাজধানীর ডিসি সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী KM খালিদ বলেন, দেশের কোথাও কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা নেই, তবে অপসংস্কৃতি রোধে সতর্ক থাকতে হবে। কালচারাল প্রোগ্রাম করতে গেলে কোনো পূর্ব অনুমতির প্রয়োজন নেই, শুধু লক্ষ্য রাখতে হবে যে সেই জায়গাটার জন্য সংস্কৃতি যে অপসংস্কৃতির প্রবেশ না করে। আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি জেলা প্রশাসন এবং তমব্রু সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে তাণ্ডবের ঘটনার পর আরসা শূন্যরেখা ছেড়ে গেলেও ক্যাম্পের দখল নিয়েছে RSO। এই ঘটনার এক সপ্তাহ পরেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। এলাকা ছেড়েছেন এপারের বাংলাদেশিরাও। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা এবং RSOর মধ্যে সংঘাতের জেরে পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্প। গোলাগুলি আর ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও উত্তাপ। নাইকংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখায় ক্যাম্পে থাকেন 4500-এরও বেশি রোহিঙ্গা। আরাকান রোহিঙ্গা সালভেনশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা RSO সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরেই জ্বালিয়ে দেওয়া হয় ক্যাম্প বলছেন বাসিন্দারা। আরসাকে কোণঠাসা করে ক্যাম্প দখল নেয়ার দাবি RSOর। আর শূন্যরেখায় দুই গ্রুপের বিরোধের জেরে অসহায় সাধারণ রোহিঙ্গারা। RSO প্রধান মোহাম্মদ আলম আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, তার সামনে বন্দুক ধরে কি যেন জিজ্ঞেস করেছে। আমি অনেক কান্নাকাটি করেছি আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ছেড়ে দেয়নি। RSO ও আরসা তারা সংঘর্ষে জড়িয়েছিল। তারা আমাদের 0 পয়েন্টে থাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে আমাদের ঘরবাড়ি সব পুড়ে গিয়েছে। সীমান্তে উত্তেজনা, অস্থিরতার কারণে আতঙ্কে দিন কাটছে এপারের বাসিন্দাদের। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। যারা এই গুমদুম তমব্রু সীমান্তে বসবাস করছে, দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় আমাদের এই সীমান্তের বাংলাদেশি জনগণরা। এখন স্কুল বন্ধ ওই সময়, কারণ যেহেতু নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তমব্রু প্রাথমিক বিদ্যালয় আছে, আপনার বাজুমনি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রশাসনের কড়া নজরদারির অভাবে রোহিঙ্গা সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে দাবি বিশিষ্টজনদের। আমাদের স্থানীয়দের সাথে বা প্রশাসনের সাথে খুব বেশি দাঁড়াতে পারবে না, কিন্তু কোনো দেখা যায় যে প্রশাসন আবার ডিলেটাল একটা অবস্থানে চলে গেছে, ওই ফাঁকে ওরা ঢুকে পড়ে। স্থানীয় প্রশাসন যাদের কর্তৃক নিয়ন্ত্রিত জেলা প্রশাসন কর্তৃক সঠিকভাবে বসে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হোক, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। সম্প্রতি দুই সন্ত্রাসী বাহিনীর সংঘাতের জেরে নিহত হন RSO নেতা মোহাম্মদ নবী। পুড়িয়ে দেওয়া হয়েছে 500-এর বেশি ঘর। এদিকে সীমান্তের নিরাপত্তায় সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তমব্রু, বান্দরবান। এখনও স্থিরতা ফেরেনি ই-কমার্স খাতে। কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া কেউই গ্রাহকদের কোনো পাওনা ফেরত দেয়নি, আর তাতেই বেড়েছে গ্রাহকদের উৎকণ্ঠা।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আইনি জটিলতা আর প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাবেই সংকট কাটছে না। তবে শিগগিরই অর্থ ফেরতে কঠোর হচ্ছে তারা। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন মোহাম্মদ অনিক। 15 মাস আগে ইভ্যালি ও ইঅরেঞ্জ থেকে পণ্য কিনতে জমা দিয়েছিলেন 10 লাখ টাকা। এতদিনেও পণ্য বা টাকা ফেরত না পেয়ে দিশেহারা তিনি। তার মতো একই অবস্থা অনেকেরই। যারা অর্ডার করেছিল 15 কাস্টমারগুলো, তাদের টাকা কবে দিবে বা কীভাবে দিবে এখন পর্যন্ত আমরা কোনো ক্লিয়ারেন্স পাইনি। আর যদি ইঅরেঞ্জের কথা বলি, যেটা মানে কোনো আশাই করা যাচ্ছে না, কোনো ধরনের কোনো আশ্বাসই পাচ্ছি না। আমার অনেকগুলো টাকা আটকা পড়ে আছে, বাট আমি কোথায় গেলে যে পাবো আমি কোনো হদিশ পাচ্ছি না। আমি আসলে অনেক হতাশাগ্রস্ত। গত 1.5 বছরে আলোচিত 39টি ই-কমার্সের মধ্যে ইভ্যালি, ইঅরেঞ্জ, সিরাজগঞ্জ সহ 24টিরও বেশি প্রতিষ্ঠানের কেউই গ্রাহকদের অর্থ বা পণ্য ফেরত দেয়নি। একক প্রতিষ্ঠান হিসেবে কিউকম গ্রাহকদের প্রায় 300 কোটি টাকা ফেরত দিলেও বাকি অর্থ ছাড়ে গেটওয়ে জটিলতায় দেখা দিয়েছে ধীরগতি। অন্য কোনো ই কমার্স কিন্তু এখনও ডিসবার্সমেন্ট শুরু হয় না বা শুরু করেছে, বাট আমরা সাকসেসফুলি প্রায় 300 কোটি টাকা দিয়েছি। এবং ফেব্রুয়ারি মাসে জানেন যে এই 300 কোটি টাকা দেওয়ার পরেও কিন্তু আমার একটা বড় অ্যামাউন্ট টাকা ডেলিভারিকৃত টাকা তো আছে। সেইখান থেকে 15-18 ব্যাংক ডিপোজিটের যে লিস্টটা আমরাও দ্রুততম সময় ফেব্রুয়ারি মাসে ক্লিয়ার করে দিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে এটা দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করব। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বড় প্রতিষ্ঠানগুলোর অর্থ ফেরত আটকে আছে আইনি জটিলতায়। আর যারা পালিয়ে গেছে বা গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে সাড়া দেয়নি, তাদের ব্যাপারে কঠোর হচ্ছে ভোক্তা অধিকার। ইভ্যালি আছে, ইঅরেঞ্জ আছে, তাদের কোনো টাকা ফেরত দেওয়া যায়নি। যারা বিদেশে গিয়েছে তাদের তো সেটাও ট্র্যাক করা হোক, এবং যারা দেশে আছে তাদেরকে যদি একটু ধরা হয়, তো মামলা তো আছে, মামলায় তারা অ্যারেস্ট হতে পারে। তো যদি ধরা না পড়ে তাহলে হয়তো কঠিন হবে। ইভ্যালি যেহেতু এখন আবার বিজনেসে ফিরে আসার চেষ্টা করছে, সেখানে তাদেরকে আমরা চিঠি দিয়েছি অফিসিয়ালি, এবং সেটা একটা রিমাইন্ডারও দিয়েছে। আমি মনে করি যে অন্তত এই 25 কোটি টাকা যেটা আটকা আছে, এটুকু ফেরত দিতে পারলেও কিন্তু একটা আস্থার জায়গায় ফিরে আসবে, এবং সেটার জন্য আমরা কাজ করছি। যে প্রতিষ্ঠানগুলো এখানে খোলা আছে অথবা তাদের মালিককে খুঁজে পাচ্ছি বা তাদের প্রতিনিধিদের খুঁজে পাচ্ছি, সেগুলোই কিন্তু আমরা অ্যাড্রেস করছি। এরই মধ্যে ভারতে আটক থাকা ইঅরেঞ্জের সোহেল রানা জামিনে বেরিয়ে পালিয়েছেন। দেশের বাইরে পলাতক আছেন ধামাকা, আনন্দের বাজারের মালিকও। এছাড়া আলেশা মার্ট, দালাল প্লাস সহ 13টি প্রতিষ্ঠান কিছু অর্থ ফেরত দিলেও তাদের বেশিরভাগই আত্মগোপনে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ির জন্য কৃত্রিম চ্যানেল তৈরির কাজ শেষ। বাণিজ্যিক কার্যক্রম শুরুর জন্য এখন নির্মাণ করতে হবে জেটি আর টার্মিনাল, কিনতে হবে যন্ত্রপাতিও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, দরপত্র মূল্যায়নের পর সরকার ও জাইকার অনুমোদন সাপেক্ষে এবছরই ঠিকাদার নিয়োগ করা হবে। জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানামার জন্য টার্মিনাল চালু হবে 2026 সালে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে পর্যাপ্ত গভীরতার অভাবে ভিড়তে পারে না বড় বড় জাহাজ। পণ্য খালাস করতে হয় ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে। আমদানি রপ্তানি বাণিজ্যে বাড়তি খরচ ও সময় এড়াতে 2020 সালে একনেক সভায় মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন হয়। 17,700 কোটি টাকা ব্যয়ের মধ্যে প্রায় 13,000 কোটি ঋণ দিচ্ছে জাপানি সংস্থা জাইকা, বাকিটা সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় 14.3 কিলোমিটার দীর্ঘ, 350 মিটার প্রস্থ ও 18.5 মিটার গভীর কৃত্রিম চ্যানেল তৈরির কাজ শেষ। চ্যানেলটি ভরাট হওয়া রোধে নির্মাণ করা হয়েছে প্রায় 3 কিলোমিটার বাঁধ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ও যন্ত্রপাতি খালাসের 2টি জেটির কাজও শেষ। চিটাং পোর্ট মাত্র 9 মিটার, প্রায় 2.5 গুণ গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে আর্টিফিশিয়ালি। বাণিজ্যিকভাবে যারা পোর্ট তৈরি করতেছেন, পোর্ট অথরিটি, আমার মনে হয় তাদের কাজটা যদি আর একটু দ্রুততার সাথে করে, এটার সাথে হয়তো তারা সুফল পাবেন। কারণ আমাদের জাহাজ কিন্তু আসা শুরু হয়ে গেছে, কয়লার ফার্স্ট শিপমেন্ট আসবে, প্লাস এখন ইকুইপমেন্ট সবই তো আমাদের জেটি দিয়ে নামতেছে। সমুদ্র থেকে চ্যানেলে প্রবেশের ডান দিকেই নির্মাণ করা হবে বাণিজ্যিক বন্দরের জেটি ও টার্মিনাল। টার্মিনালে মোট 760 মিটার লম্বা 2টি জেটি নির্মাণ হবে, যেখানে ভিড়তে পারবে প্রায় 15 মিটার গভীর এবং 350 মিটার লম্বা জাহাজ। টেন্ডার করেছি ইনফ্রাস্ট্রাকচারের জন্য, টেন্ডার করেছি আমাদের ইকুইপমেন্টের জন্য, টেন্ডার করেছি আমাদের জলযানের জন্য। আগামী জুন জুলাই মাসের ভিতরে আমাদের ইভ্যালুয়েশন যেটা চলছে এটা শেষ হয়ে যাবে, এবং তারপর আমরা এটা অনুমোদন নিয়ে, আমাদের সরকারের অনুমোদন নিয়ে, এবং জাইকার থেকে ফাইনালি আবার জাইকার অনুমোদন লাগবে, সেই অনুমোদনের পরে আমরা সেটা টেন্ডার অ্যাওয়ার্ড করতে পারবো। তখন কন্ট্রাক্ট সাইন হলে তারা মূল নির্মাণ কাজ তারা হাত দিতে পারবে। মাতারবাড়ি সমুদ্র বন্দরের বাণিজ্যিক টার্মিনাল 27 কিলোমিটার সংযোগ সড়কের মাধ্যমে যুক্ত হবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে।
সমুদ্র থেকে গভীরভাবে খনন করা হয়েছে এই বিশেষ চ্যানেল। দেশের প্রথম এই গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন হলে জেটিতে ভিড়তে পারবে বড় বড় জাহাজ। এতে আন্তর্জাতিক বাণিজ্য আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাতারবাড়ি, কক্সবাজার। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় 2 বিচারকের অপসারণ দাবিতে আইনজীবী সমিতির কর্মবিরতি, ভোগান্তিতে বিচার প্রার্থীরা। ঠিকাদারের মামলার জেরে 1 যুগের বেশি সময় বন্ধ কলাপাড়া কুয়াকাটা সড়কের সংস্কার, 11 কিলোমিটার রাস্তার বেহাল দশায় ভোগান্তি। দু 2031 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করতে বিশ্বব্যাংকের দৃঢ় সমর্থন থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির পাশাপাশি জলবায়ু ঝুঁকি হ্রাসে বিশ্বব্যাংক বাংলাদেশকে আরও সহায়তা করবে। এছাড়া বৈশ্বিক এবং বিভিন্ন উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অর্জিত লক্ষ্যমাত্রা অন্যান্য দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের উদ্যোগের প্রশংসা করেন। পল্লবী স্টেশনে মেট্রো রেল থামায় উচ্ছ্বসিত মিরপুর এলাকার মানুষ। স্টেশনে সকাল থেকে দেখা গেছে যাত্রীদের ভিড় থাকলেও খুব সহজেই টিকিট কেটে ট্রেনে চড়ছেন তারা। যাত্রীরা জানান, যানজট এড়িয়ে দ্রুত উত্তরা ও আগারগাঁওতে পৌঁছানো যাচ্ছে। এছাড়া কিছুক্ষণ পরপরই মিলছে ট্রেন। আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী সকাল 8:30 থেকে বেলা 12:30 পর্যন্ত চলবে রেল। তবে টিকিট কাটার সুবিধার্থে সকাল 8টায় খুলে দেওয়া হয় গেট। টিকিট বিক্রি চলে বেলা 12টা পর্যন্ত। এদিকে 26 মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে মেট্রো রেলের স্টপেজ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আসলে অসাধারণ, আমাদের প্রযুক্তি যে কত দূরে এগিয়ে গেছে বাংলাদেশ, সেটা এখন আমরা বুঝতে পারতেছি। সত্যি ভালো লাগছে, খুব সুন্দর অনুভূতি। এটা অনুভূতি বললাম যে প্রকাশ করার ভাষা নেই। সবার উৎসাহ তো প্রচন্ড। আপনার এমনি প্যাসেঞ্জারের গ্রুপটা দেখলেই তো বোঝা যাচ্ছে সবাই আসছে, এটা চমৎকার একটা মানে আনন্দ নিয়ে আসছে। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে আসছে দেখার জন্য, এবং তারা এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জজ সহ 2 বিচারকের অপসারণের দাবিতে আদালত বর্জনের কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। 4র্থ দফায় এই আন্দোলন চালিয়ে যাচ্ছে জেলা আইনজীবী সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। 3য় দফায় গতকাল চলমান এই কর্মসূচি 30 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। আইনজীবী সমিতির নেতারা জানান, 12 জানুয়ারি রাতে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ওই 2 বিচারকের আদালত ছাড়া সকল আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি। পরে 14 জানুয়ারি সমিতির বিশেষ সাধারণ সভায় জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ফারুক বদলি হওয়ার আগ পর্যন্ত আদালত বর্জন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আবারও আদালত বর্জনের সময়সীমা বাড়িয়েছে জেলা আইনজীবী সমিতি। জনভোগান্তি বিবেচনা করে আদালতের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি দ্রুত সমাধানের কথা বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা এসে ঘোরাঘুরি করে কোনটা বন্ধের কারণে আমরা সঠিক বিচারগুলো পাচ্ছি না। সঠিক সময়ে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়ার জন্য আমার ছেলে মেয়েগুলো নিয়ে আমি খুবই কষ্ট করতেছি। দুজন আগামী 30 তারিখের মধ্যে যদি সুরা না হয়, তাহলে আগামী 30 তারিখে আমরা দুজন আবার বসে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করব। আইনজীবী এবং বিচারকদের বিরোধের কারণে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে করে আমাদের হাজার হাজার সাধারণ মানুষ, দূর দূরান্তের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে 3 শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় গতরাতে বন্দর থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শেরি বাংলা হলের 4018 নম্বর কক্ষে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে আহত হন 3 শিক্ষার্থী। পরে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে উপনির্বাচনে নতুন প্রার্থী নির্বাচনের মাধ্যমে যোগাযোগ, শিক্ষাসহ নাগরিক বিভিন্ন সেবা প্রাপ্তির অপেক্ষায় ভোটাররা। তাদের অভিযোগ, গেল ৪ বছরে কোনো উন্নয়নই হয়নি এলাকায়। এদিকে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দরজায় প্রার্থীরা। বিএনপির সংসদ সদস্যের পদত্যাগে শূন্য আসনটিতে ভোট ১ ফেব্রুয়ারি। খানাখন্দে ভরা এমন সড়ক চাঁপাইনবাবগঞ্জ শহর জুড়েই। একসময় সড়কটিতে কার্পেটিং থাকলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন বেহাল। শহরের প্রাণকেন্দ্রেই এই চিত্র। গ্রামাঞ্চলের বেশিরভাগ সড়কের অবস্থা আরও করুণ। বছরের পর বছর সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী অনেকগুলো। প্রচুর ধুলা আপনার এখানে প্রতিদিন যে এসব এই 12 মোড় থেকে শুরু করে আপনার ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত এই অল্প জায়গাটা আপনার এই এলাকার দোকানদাররা যারা প্রত্যেকে জিজ্ঞাসা করে দেখেন প্রত্যেকে সমস্যার মধ্যে আছে। এই 8 মাসের মধ্যে কাজটা যদি শুরুও করা যায় তাহলে হয়তো পরবর্তীতে যখন আবার দ্বাদশ সংসদ নির্বাচন হবে, যিনি আবার নির্বাচিত হবেন তিনি সেই ধারাবাহিকতায় কাজটা সম্পূর্ণ করতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ সদরের এই আসনটির সংসদ সদস্য ছিলেন বিএনপির হারুনুর রশিদ। সম্প্রতি জাতীয় সংসদ থেকে তিনি পদত্যাগ করায় শূন্য আসনটিতে উপনির্বাচন হবে আগামী 1 ফেব্রুয়ারি। নতুন প্রার্থী নির্বাচনের মাধ্যমে দিন বদলের প্রত্যাশায় এলাকাবাসী। অত্যাধুনিক মেডিকেল কলেজ, হাসপাতাল গড়ে তোলা সহ চাঁপাইনবাবগঞ্জের থেমে যাওয়া উন্নয়নের চাকা সচল রাখতে তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আসনটিতে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ স্বতন্ত্র সহ মোট প্রার্থী 3 জন। পাড়া মহল্লায় ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় কাটছে তাদের। আমরা নির্বাচিত হলে আমাদের সদর হাসপাতাল থেকে একটি মেডিকেল কলেজ আমরা রূপান্তরিত করতে পারবো এবং সেই চেষ্টা আমি করবো ইনশাল্লাহ এর বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন হবে। যতটুকু সম্ভব 11 মাসে করা ততটুকু, তবে এই 11 মাসের কাজ দেখে ভবিষ্যতে চিন্তা করতে পারবে চাঁপাইনবাবগঞ্জের সদরের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের ভোটার রয়েছেন 4 লাখের বেশি। সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন সহ নাগরিক সেবা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপের অপেক্ষায় তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠিকাদার প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ বিভাগের অভিযোগ, পাল্টা অভিযোগের জেরে 1 যুগেরও বেশি সময় বন্ধ রয়েছে পটুয়াখালী কলাপাড়া থেকে কুয়াকাটা সড়ক সংস্কারের কাজ। এতে বেহাল মহাসড়কের 11 কিলোমিটার। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকদের অন্যতম গন্তব্য হলেও পটুয়াখালীর কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত যাওয়ার রাস্তার অর্ধেকই বেহাল। কলাপাড়া থেকে কুয়াকাটা মহাসড়কের দৈর্ঘ্য 22 কিলোমিটার। এর মধ্যে পাখিমারা বাজার থেকে মহিপুর পর্যন্ত 11 কিলোমিটারের অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে। তৈরি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি। কুয়াকাটা থেকে পাখিমারা পর্যন্ত যাইতে অনেক সমস্যা হয়, যেখানে আমাদের যাত্রীর ভোগান্তি হয়, আমাদেরও ভোগান্তি হয়, যাত্রী হয় না। গাড়ি চালে যা ইনকাম করা হয় তার চেয়ে অধিকাংশ জায়গা গাড়ি বেশি লাগাইতে হয়। এখানে রোডের অবস্থা যে এতটা খারাপ, আমরা উঠতে গাড়িতে ভয় পাই যে একটা গাড়ি ক্রস করতে পারে না। 2009 সালে পুরো রাস্তাই সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে 20 কোটি টাকা ব্যয়ে 11 কিলোমিটার সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান দি রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। কিন্তু প্রকল্প শেষ হওয়ার আগেই দেখা দেয় জটিলতা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগে 3 কোটি 50 লাখ টাকার বিল আটকে দেয় সড়ক ও জনপথ বিভাগ। অন্যদিকে ওই বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির পাল্টা অভিযোগ এনে মামলা করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে প্রায় 13 বছর ধরে থমকে আছে সড়কের কাজ। তবে মামলার নিষ্পত্তি হলে আবারও কাজ শুরুর আশা কর্মকর্তাদের। 2009-10 অর্থ বছরে একটি কাজ নিয়ে ঠিকাদারের তরফ থেকে একটি মামলা করা হয় এবং এই মামলাটি বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে বর্তমানে হাইকোর্টে বিচারাধীন আছে এবং এই কাজের উপরে মহামান্য হাইকোর্ট থেকে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আশা করছি যে অতি দ্রুত আমরা এই মামলাটি নিষ্পত্তি করে আমরা এই সড়কাংশে উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি। ভোগান্তি কমাতে পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবি যাত্রী ও চালকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো থাকবে, মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জার্মানিতে যুদ্ধাপরাধ মামলা, রোহিঙ্গা নিধন ও গণহত্যার অভিযোগ। নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপে আমিরাতের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু সন্ধ্যায়।
আজও বায়ু দূষণের শীর্ষে ঢাকা। মঙ্গলবার শীর্ষে ছিল উজবেকিস্তানের তাসখন্দ। সকাল 8:30টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ঢাকার স্কোর 319, তাসখন্দের স্কোর 229, তৃতীয় স্থানে থাকা ভারতের মুম্বাইয়ের স্কোর 183। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান IQ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। AQI স্কোর 100 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর বিবেচিত হয়। একইভাবে AQI স্কোর 201 থেকে 300 হলে স্বাস্থ্য সতর্কতা সহ জরুরি অবস্থা বিবেচিত হয়। এটি হলে শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষকে বাড়ির ভেতরে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। স্থানীয় সময় বুধবার দেশটির 41তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। শপথের পর সব দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করবেন বলে জানান। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মন্দার মধ্যে আগামী অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টিকে জয়ী করার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে 44 বছর বয়সী হিপকিন্সকে। গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। তিনি জানান আগামী 7 ফেব্রুয়ারি হবে তার শেষ কর্মদিবস। জেসিন্ডার পদত্যাগের ঘোষণার পর রোববার হিপকিন্সকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সর্বসম্মতভাবে ভোট দেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপিরা। ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সুইডেন ও ফিনল্যান্ডের সাথে আলোচনা বাতিল করেছে তুরস্ক। আঙ্কারা অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আগামী মাসে বেলজিয়ামের ব্রাসেলসে এই নিয়ে বৈঠকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গেরও যোগ দেবার কথা ছিল। ন্যাটোতে সুইডেনের যোগদান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সমর্থন করবেন না জানানোর একদিন পর আলোচনা স্থগিত করল আঙ্কারা। এদিকে সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যোগদানের আগ্রহ দেখিয়েছে ফিনল্যান্ড। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে জার্মানিতে মামলা হয়েছে। জার্মানির ফেডারেল পাবলিক প্রসিকিউটর জেনারেলের কাছে মামলাটি করেছে মানবাধিকার গ্রুপ ফোর্টিফাই রাইটস এবং মিয়ানমারের 16 নাগরিক। এতে জান্তা সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ সহ গণহত্যার অভিযোগ আনা হয়েছে। মামলায় 2021 সালে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা বাহিনী ক্ষমতা দখল করে দমন পীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে 2017 সালে রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের বিষয়টিও মামলায় উঠে এসেছে। 2013 সাল থেকে 1000-এরও বেশি নির্যাতিত মানুষের সাক্ষাৎকার এবং মিয়ানমার সেনাবাহিনীর ফাঁস হওয়া রেকর্ডের ভিত্তিতে 215 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফোর্টিফাই রাইটস। অবশেষে ইউক্রেনকে যুদ্ধ ট্যাঙ্ক দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও জার্মানি। দফায় দফায় আলোচনার পর কিয়েভকে লেপার্ড 2 ট্যাঙ্ক দিতে সম্মতি জানিয়েছে বার্লিন। সরকারি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য নিশ্চিত করেছে জার্মান সংবাদ মাধ্যমগুলো। এদিকে পশ্চিমাদের এই সিদ্ধান্তকে চরম উস্কানিমূলক বলে সমালোচনা করেছে মস্কো। ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক দেয়া নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই পশ্চিমা চাপে রয়েছে জার্মানি। অস্ত্র সহায়তা হিসেবে ট্যাঙ্ক দেওয়ার বিপক্ষে অবস্থান নেয় দেশটি। নীতিগতভাবেই রাজি ছিলেন না জার্মান চ্যান্সেলর ওলাফ শুলস। শেষমেশ ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছে বার্লিন। কিয়েভকে অন্তত 14টি লেপার্ড ট্যাঙ্ক দিতে প্রস্তুত বার্লিন বলে জানিয়েছে বিবিসি। যদিও জার্মান অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি রাইনমেটাল জানিয়েছে প্রয়োজন হলে তারা ইউক্রেনে 139টি লেপার্ড যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করতে পারবে, তবে তা দেয়া যাবে ধাপে ধাপে। এদিকে কিয়েভকে M1 অ্যাব্রাম ট্যাঙ্ক দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ বিষয়ে শিগগিরই প্রস্তুতি সম্পন্ন করবে ওয়াশিংটন। নতুন পরিকল্পনায় ইউক্রেনে অন্তত 30টি যুদ্ধযান পাঠানো হতে পারে। রুশ হামলা প্রতিহতে পোল্যান্ড সহ ইউরোপের কোনো দেশ যদি ইউক্রেনকে জার্মানির তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক দিতে চায় সেক্ষেত্রে বাধা দেয়া হবে না বলেও এরই মধ্যে জানিয়েছে বার্লিন। রুশ হামলা প্রতিহতে পশ্চিমাদের কাছ থেকে শক্তিশালী ট্যাঙ্ক চেয়ে আসছিল ইউক্রেন। ট্যাঙ্ক পৌঁছালে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তবে উন্নত প্রযুক্তির ট্যাঙ্কের সঠিক পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ বাধ্যতামূলক। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত একে চরম উস্কানিমূলক সিদ্ধান্ত বলেছেন। ইউক্রেনে মার্কিন ট্যাঙ্ক ধ্বংস করা হবে বলেও হুমকি দিয়েছে মস্কো। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের সুপার 6-এ আজ আরব আমিরাতের বিপক্ষে নামবে বাংলাদেশ। পচেস্ট্রুমে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45-টায়। গ্রুপ পর্ব সুপার 6-এর পয়েন্ট মিলিয়ে শীর্ষ 2 দল যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্ব থেকে 4 পয়েন্ট বাংলাদেশের। সুপার 6-এ সাউথ আফ্রিকার কাছে হেরে সেমির পথ কঠিন করে ফেলে জুনিয়র টাইগার্সরা। এখন গ্রুপ 1-এ ভারত, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার 6 পয়েন্ট করে। তবে রান রেটের হিসেবে এগিয়ে ভারত ও অস্ট্রেলিয়া। টিকে থাকতে হলে আজ আরব আমিরাতকে হারানোর বিকল্প নেই বাংলাদেশের। I'm very glad to see that lot of matches with the boys. That is how they are getting. They are not afraid of any fast. বিপিএলের ঢাকা পর্ব শেষে আবারও 2 দিনের বিরতি। প্রথমবারের মতো ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে মাশরাফির দল। 3 পর্বেই ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেট, প্রতি পর্বেই ছিল টেবিল টপার। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে হারলেও ঢাকা পর্বে ঠিকই সাকিবের বরিশালকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সাগরিকার মতো ঢাকা পর্বেও দ্বিতীয় অবস্থানে বরিশাল, জয়ের ধারা বজায় রেখেছে কুমিল্লা। টানা 4 জয়ে 3 লিটনের দল। মিরপুরে রংপুর কক্ষপথে থাকলেও হোঁচট খেয়েছে খুলনা। তাদের হারিয়ে 6 ম্যাচ পর জয় ফিরেছে ঢাকা। চট্টগ্রামের মতো ঢাকাতেও হতাশা ছড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টানা 3 ম্যাচ হারে টেবিলের তলানিতে শুভাগত হোমের দল। ইংলিশ ক্যারাবাও কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা লড়বে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। দ্য সিটি গ্রাউন্ডে অতিথিদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত নটিংহ্যাম। মার্কাস রাশফোর্ড, ক্রিশ্চিয়ান স্কুটের পারফরম্যান্সে উজ্জীবিত রেড ডেভিলস। সবশেষ প্রিমিয়ার লিগে টেবিল টপার আর্সেনালের কাছে হারলেও জয়ে আশাবাদী এরিক টেন হাগ। 2022 সালের ডিসেম্বরে নটিংহ্যামের বিপক্ষে 3-0 গোলে জিতেছিল ম্যান ইউ। অস্কারের 95তম আসরের 23 বিভাগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আগামী 12 মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কার। অস্কারের 95তম আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে সাই-ফাই কমেডি ড্রামা এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক হিসেবে 11টি ক্যাটাগরিতে পেয়েছে মনোনয়ন। সবচেয়ে বেশি মনোনয়নের দিক থেকে এর পরেই অবস্থানে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এবং দ্য সানবিস অফ ইনিশিয়েরিনের পেয়েছে 9টি করে মনোনয়ন। এই তালিকায় আরও আছে এলভিস, দ্য ফেবলসম্যান, টপ গান, মেভেরিন, টার, ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা ফরএভার এবং অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। সেরা অভিনেতা অভিনেত্রীর মনোনয়ন যারা পেলেন তার মধ্যে আছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমার মিশেল ইউ, টার সিনেমার কেট ব্লেনচেট, দ্য হোয়েলের অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার এবং দ্য ফেবলসম্যানের মিশেল উইলিয়ামস সহ আরও অনেকে। সেরা পরিচালকের জন্য মনোনয়ন পেয়েছেন দ্য সানবিস অফ ইনিশিয়েরিন সিনেমার পরিচালক মার্টিন ম্যাকডোনা, দ্য ফেবলসম্যানের স্টিভেন স্পিলবার্গ সহ আরও অনেকে। গোল্ডেন গ্লোবের পর অস্কারেও জয় জয়কার RRR সিনেমার নাটু নাটু গানটির পেয়েছে সেরা মৌলিক গানের মনোনয়ন। এবার অস্কারের সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে প্রবাসী বাঙালি নির্মাতা সনোজ সেনের অল দ্যাট ব্রিথস। আর স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য এলিফ্যান্ট হুইসপার্স। ভারত থেকে এর আগে কখনোই তথ্যচিত্র বিভাগে একসঙ্গে 2টি চলচ্চিত্র মনোনয়ন পায়নি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার মতো বিরতিহীন সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত সংবাদ জানতে।